পাকিস্তান সোমালিয়ার কাছে নাকি $2 বিলিয়ন যুদ্ধ বিমান বিক্রির চুক্তি করেছে। এরই মধ্যে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান সফর করেছেন এবং তার এই সফরের সময় এই চুক্তি স্বাক্ষর হয়। তিনি নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের সাথেও বৈঠক করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে সোমালিয়ায় কেন পাকিস্তান এই বিমান বিক্রি করছে? শুধু বিমান বিক্রির কথাই কিন্তু শেষ নয়, সোমালিয়ার সেনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, বিশেষ করে পাইলটদেরকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তানের একটা উপস্থিতি অলরেডি সোমালিয়াতে ঘটেছে। ওদিকে তুরস্কের সামরিক ঘাঁটি কিন্তু সোমালিয়ায় আছে এবং সেখানে নতুন করে আরও একটি ঘাঁটি তুরস্ক ওপেন করার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি মুসলিম উম্মা, মুসলিম বিশ্বের নিরাপত্তার একটা অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছে, নাকি এর ভেতরে শুধুই তার ব্যবসা, নাকি সোমালিয়া, বাব আল মানদেব প্রণালী, সোমালিল্যান্ড, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আমেরিকা, ইয়েমেন, লোহিত সাগর, এডেন উপসাগর এবং ইয়েমেনের সকোত্রা দ্বীপ, এই কেন্দ্রিক যে একটা বিরাট ভূ রাজনীতির হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশে পাকিস্তান নিজেকে জড়িয়ে ফেলছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায় স্বাগত জানাচ্ছি। এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ভিডিও থেকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের অংশবিশেষ, এই কেন্দ্রিক যে বিরাট এক রাজনীতির গোপন কৌশল এবং গোপন খেলা শুরু হয়েছে, সেই খেলার আদ্যপান্ত সম্পর্কে আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন। দর্শক, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন বিস্তারিত আলোচনা যাই। প্রথম এবং প্রধান খবর হচ্ছে, সোমালিয়া পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তিতে গেছে। এই নিরাপত্তা চুক্তির আওতায় প্রাথমিকভাবে বলা হচ্ছে পাকিস্তান সোমালিয়ার সেনাদেরকে সন্ত্রাস বিরোধী অভিযান, তারপরে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেবে, সামরিক প্রশিক্ষণ। কিন্তু এর ভেতরে $200 কোটি অর্থাৎ $2 বিলিয়ন সামরিক চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে সোমালিয়ার। এই কথাটা সোমালিয়া কিংবা পাকিস্তান কোনো দেশের মেইন স্ট্রিম গণমাধ্যমে কিন্তু বলছে না, তবে ভেতরে ভেতরে খবর বেরিয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। যেমন স্পুতনিকের এক্স পেজ, যেটা সেখানে পোস্ট আছে যে সোমালিয়ার কাছে পাকিস্তান $200 কোটি বিমান বিক্রি করছে, যুদ্ধ বিমান। আরটিতে আছে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে এই বিমান বিক্রির কথা বলা হচ্ছে। সোমালিয়ার কাছে পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি হয়েছে এবং সোমালিয়ার পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে। এটা সবচেয়ে বড় প্রমাণ। এটা মানে দুই দেশের মেইন স্ট্রিমের যে মিডিয়া, সেই মিডিয়াতে বলা হচ্ছে যে সোমালিয়ার পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে। এখন সোমালিয়ার পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে, এটার মানেই হচ্ছে মোটামুটিভাবে এইভাবেই বলা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে সোমালিয়ার যে পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে তারা পাকিস্তানের JF-17 থান্ডার বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এবং যে খবর বেরিয়েছে যে পাকিস্তান সোমালিয়ার কাছে $200 কোটি বিমান বিক্রি করবে, সেটা কিন্তু পাকিস্তানি মডেল JF-17 থান্ডার। এই বিমানটা 4.7 প্রজন্মের বিমান। চীনের কারিগরি সহায়তায় পাকিস্তানেই এই বিমানটা তৈরি করা হয়, অ্যাসেম্বল করা হয় এবং বলা হচ্ছে যে এই বিমানটা যথেষ্ট কার্যকরী বিমান যুদ্ধক্ষেত্রে। পাকিস্তান বাহিনীতে এই বিমান আরও অনেক আগেই যুক্ত হয়েছে। তো $200 কোটি আওতায় সোমালিয়া পাকিস্তানের কাছ থেকে 24টি JF-17 থান্ডার বিমান কিনবে। এই বিমান কেনার বা এই বিমান সোমালিয়ায় রপ্তানি করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কৌশলগত দিক, সেটি হচ্ছে যে এই বিমান
সোমালিয়া হচ্ছে আফ্রিকার হর্ন বলে খ্যাত। এই আফ্রিকার হর্নে যদি এই বিমান চলে যায়, এরপরে আরও বেশ কিছু আফ্রিকান মুসলিম কান্ট্রি যারা পাকিস্তান থেকে এই বিমান কিনতে পারে আগ্রহী হয়ে উঠবে, এবং মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ এই বিমান কিনতে পারে। সৌদি আরবের সাথে তো পাকিস্তানের চুক্তি আছেই, সেক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে সৌদি আরব হয়তো এই বিমান কিনলেও কিনতে পারে। আরও কোনো কোনো দেশ কিনতে পারে, যেমন কুয়েতের সাথে পাকিস্তানের যে সামরিক চুক্তি আছে, সেই সামরিক চুক্তির আওতায় কুয়েত হয়তো পাকিস্তানের কাছ থেকে এই বিমান কিনতে পারে। তো এই যে পাকিস্তানের একটা সামরিক উপস্থিতি সোমালিয়ায় ঘটানো হচ্ছে, এটা যেমন পাকিস্তানের সাথে সামরিক লেনদেন হবে, সোমালিয়ার বিভিন্ন রকমের প্রশিক্ষণ এগুলো দেবে পাকিস্তানের সেনারা, পাকিস্তানের সামরিক বাহিনী সোমালিয়ার সামরিক বাহিনীকে। একই সাথে সেখানে তুরস্কের একটা উপস্থিতি আছে। তুরস্কের কিন্তু আগেই তুর্কসম নামে একটা ঘাঁটি আছে, খুব বড় ঘাঁটি, এবং শুধু ঘাঁটিই নেই তুরস্কের, সেখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র আছে সোমালিয়াতে। কারণ সোমালিয়া তো একদম ভারত মহাসাগরের কূলে, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের কূলে। উত্তর প্রান্ত হচ্ছে সোমালিয়ার উত্তর প্রান্ত হচ্ছে এডেন উপসাগর, আর পূর্ব উপকূল হচ্ছে ভারত মহাসাগরের পশ্চিম উপকূল। ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে একদম লম্বা করে সোমালিয়ার উপস্থিতি। এই যে বিস্তীর্ণ বিরাট বিশাল মহাসাগর, এই মহাসাগর এলাকায় তুরস্ক তার সুবিধা মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা করতে পারবে, অনেক কার্যক্রম করতে পারবে। এটা আর একটা ব্যাপার। আমরা এরই মধ্যে কিন্তু জানি পাকিস্তানের সাথে তুরস্কের সামরিক এবং সব ধরনের রাজনৈতিক, সামরিক, সব ধরনের কূটনৈতিক, সব ধরনের সম্পর্ক, ব্যাপক সম্পর্ক। এই সম্পর্ক সোমালিয়ায়ও কিন্তু একটা চর্চা করা হবে। এই দুই সম্পর্ক, অর্থাৎ পাকিস্তান এবং তুরস্কের যে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কের একটা প্রতিফলন কিন্তু সোমালিয়াতেও ঘটছে। কেন, কিভাবে ঘটবে? আমি আরও সম্ভবত 2-2.5 মাস আগে একটা ভিডিও করেছিলাম, বা ওই সময় একটা দুটো ভিডিওতে কথা বলেছিলাম সোমালিল্যান্ড নিয়ে। সোমালিল্যান্ড হচ্ছে সোমালিয়ার একেবারে পশ্চিমের একটা অংশ। এই সোমালিল্যান্ড বেশ বড়, একদম ছোট না, বাংলাদেশের চেয়েও বড়। এই সোমালিল্যান্ড সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। সেখানে ইসরায়েলের উপস্থিতি আছে, এবং পৃথিবীতে একমাত্র ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এই যে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল, এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে সোমালিল্যান্ডে কিন্তু ইসরায়েলের উপস্থিতি অলরেডি কনফার্ম করা হয়েছে। ইসরায়েলের সেনারা সোমালিল্যান্ডে আছে, এবং ইসরায়েল সেখানে ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এবং বলা হচ্ছে, খবর আছে যে এই যে 40 দিনের যুদ্ধ হলো, এই যুদ্ধের সময় সোমালিল্যান্ড থেকে নাকি ইরানের উপরে হামলা চালানোর কার্যক্রম পরিচালনা করেছে ইসরায়েল। অর্থাৎ সোমালিল্যান্ড থেকে নিরাপদে তারা ইরানের উপর হামলা চালানোর কাজ করেছে। এছাড়া এই সোমালিল্যান্ডে ইসরায়েলের উপস্থিতি থাকা মানে হচ্ছে লোহিত সাগরে তার একটা নজরদারি, তার একটা প্রভাব থাকা। লোহিত সাগরকে কেন্দ্র করে ইয়েমেনের হুতিরা কিন্তু ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করে অনেক কিছু করেছে। ইসরায়েলের উপর গাজা এবং লেবাননের যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় হুতিরা কিন্তু গাজা, লেবাননের সমর্থনে ইসরায়েলের জাহাজে প্রচুর হামলা চালিয়েছে, এবং লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছিল। এই জায়গায় এই সমস্ত সংকট মাথায় রেখে ইসরায়েল সোমালিল্যান্ডে যদি তার উপস্থিতি নিশ্চিত করতে পারে, তাহলে লোহিত সাগর অনেকটা তার মতো করে কন্ট্রোল করতে পারবে, হুতিদের বিরুদ্ধে সহজেই যুদ্ধ যা কিছু করার প্রয়োজন করতে পারবে। এটা ইয়েমেনের হুতিদের জন্য যেমন সমস্যা, তেমনি ইরান সমর্থিত এই অঞ্চলের প্রক্সি তাদের জন্য একটা সমস্যা। আবার ভবিষ্যতে এটা সৌদি আরবের জন্য সমস্যা হবে না, তারও তো নিশ্চয়তা নেই। এই যে ইসরায়েলের উপস্থিতি কাউন্টার দেওয়ার একটা প্রোগ্রাম থাকতে পারে।